পাঠশালা গিয়ে যেন বড় বিলম্ব হয়ে গেল। জানো আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ফিরে যাব জননীর কাছে। যতক্ষণ পর্যন্ত আমি পাঠশালা থেকে গৃহে মাঝে ফিরে না যাব ততক্ষণে জননী আমার এক গ্লাস জল গ্রহণ করবে না। আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি ছুটে যাই না কেন চম্পকের প্রাসাদে। আমি সজনী সেজেছি মধুর রজনীতে, আমি সজনী সেজেছি মধুর রজনীতে, আমি টগরি বেঁধেছি ফুল কমরিতে। আমি সজনী সেজেছি মধুর রজনীতে, আমি কমরি বেঁধেছি ফুল কমরিতে। কারে লাগি বলো গো তুমি, আমি সজনী সেজেছি মধুর রজনীতে, আমি টগরি বেঁধেছি ফুল কমরি। আমার এ দেহে আমার এ দেহে আমার এ দেহে নব ফাগুনের সজ্জা, কামনা জড়ানো হৃদয় কোন লজ্জা। আমার এ দেহে আমার এ দেহে আমার এ দেহে নব ফাগুনের সজ্জা, কামনা জড়ানো হৃদয় কোন লজ্জা। তাই তো আর বিলম্ব নয়, মাতা মাই আদেশ করেছি, বলেছি ওই তো চলে যায় শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। ওই লক্ষ্মীধর হৃদয় যেই করে হোক না কেন আমায় কামবার নিক্ষেপ করতে হবে। তাই আর বিলম্ব নয়, কাম শোনা হয়ে আমি যাব লক্ষ্মীধর নিকটে শুধুমাত্র কামবার নিক্ষেপ করবার জন্য। তবে এইভাবে নয়, ছাড়ার আশ্রয় নিয়ে মায় যেতে হবে। আমি ছাড়ার আশ্রয় নিয়ে যাব লক্ষ্মীধর নিকটে। আমি যাই না কেন, কে কোথায় আছো আমায় বাঁচাও, আমি বিপদে পড়েছি, আমি বাঁচাও। ওই তুই লক্ষ্মীধর আসছি না, আমি যাই না কেন লক্ষ্মীধর নিকটে, বাঁচাও। সে কি একে আমি শুনতে পাই যেন এক নারীর করুণ কণ্ঠস্বর। তবে কি এই পথমাঝে কোনো বিপদে পড়েছে? না না না, আমি আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সেই নারীর কাছে। সে কি কে কোথায় আছো আমায় বাঁচাও, আমায় রক্ষী করো। এই যে শোনো, কি হয়েছে তোমার? এইভাবে কেন এই পথমাঝে বাঁচা বাঁচা বলে চিৎকার করছো? বলো নারী বলো, কি হয়েছে তোমার? জানো আমি না বড় বিপদে পড়েছি। তুমি বিপদে পড়েছো? এক যুবক আমায় তাড়া করেছি। এক যুবক তোমাকে তাড়া করেছে? বলো নারী বলো, কোন এমন যুবক তোমাকে তাড়া করেছে? এই মুহূর্তে আমি তাকে উচিত মতো শাস্তি দেব। শাস্তি দেবে? হ্যাঁ। তবে জানতে চাও কে সে? হ্যাঁ। যদি বলি তুমি? আমি? সে কি বলছো? আমি তোমায় তাড়া করেছি? না না না, অসম্ভব। আমি তো শুধুমাত্র ছুটে এসেছি তোমার আত্মনা কণ্ঠে সহ্য করতে না পেরে। আমি শুধু এসেছি তোমাকে বাঁচানোর জন্য। তুমি আমায় তাড়া করো না তো। বেশ, মানুষ মাত্রই ভুল হয়, হয়তো আমার ভুল হয়েছে। তবে তুমি তোমার পথে ফিরে যাও, আমি আমার পথে। যদি সত্যি তাই হয়, আমি এসেছিলাম তোমার আত্মনা কণ্ঠ শুনে। যদি কেউ তোমাকে তাড়া না করে থাকে তাহলে যাও তুমি তোমার পথে,
আমি যাই আমার পথে চম্পকের প্রাসাদে। সে কি না, এই তোমার সামান্য সুযোগ, এই সুযোগেই লক্ষ্মীদের হৃদয় কইলাম কাম বাড়ি রেখে। কত মাঝে একজন রূপসী নারীর সঙ্গে দেখা হলো, আর আমি তার পরিচয় না নিয়ে চলে যাব? না না না, আমি জানবো সে কি, আমি তার কাছে যাব। এই যে শোনো ওগো, কে? এই যে তোমাকেই বলছি। আমাকে? হ্যাঁ গো। সে কি, তুমি না চলে গিয়েছিলে? আমি গেছিলাম। তবে আমার কেন এলে? কেন ফিরে আসলাম জানো? তুমি যাও। আমি যাব, কিন্তু জানো প্রথমে যে তোমার মতো একজন নারীর সঙ্গে সাক্ষাৎ হলো, আর তোমার পরিচয় না নিলে আমি কি করে যাই বলো? তুমি আমার পরিচয় নিবি? হ্যাঁ গো। আচ্ছা বলো তো, তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে সোনা। সোনা? হ্যাঁ। কত সুন্দর নাম সত্যি। আজকে এই নারীর যেমন রূপ, তার নামও তার এই সোনা। বাহ, সেই নাম শুনে যেন আমি পাগল হয়ে গেলাম। ওগো শোনো, সত্যিকারী আজকে তোমার নাম এত সুন্দর, সেই নাম শুনে যেন আমার এই হৃদয়খানে জড়িয়ে গেল। তুমি আমার নাম শুনলি? হ্যাঁ। কই তোমার নাম কি বললি না? ও আমার পরিচয় হ্যাঁ। জানো গো, আমি অন্য কেউ নই, চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগরের পুত্র। নাম হচ্ছে মোর শ্রীমান দুর্লভ। ও মা, লোকমুখে শুনেছি চন্দ্রপতি সদাগর নাকি অনেক তার ধন সম্পদ, তিনি হচ্ছেন এই রাজ্যের রাজা। তবে তুমি রাজপুত্র? হ্যাঁ গো। বাহ, রাজপুত্র বলি তো এত সুন্দর দেখতে, তাই তো বলি এত সুন্দর নিশ্চয় করে রাজঘরের ছেলে হবে। চলো। জানো, বলো। তোমাকে দেখি না আর যেন মন প্রাণ আমার ভরে গেছে, মনে হয় যেন সর্বক্ষণ আমি তোমায় দেখি। সে কি বলছো নানি? কেন কখনো কখনো কি আমার মতো আর কাউকে কোনোদিন দেখোনি? না, জানো একটি কথা বলবো? খাবার জলদি যাবে। আমি না তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবেসেছে? হ্যাঁ। শোনো, তুমি যেমন আজকে এই ভালোবাসার কথা বলছো, জানো আমার মাও আমাকে খুব ভালোবাসে। প্রতিদিন ভালোবেসে আমাকে নিজ হস্তে খাইয়ে দেয়, প্রতিদিন জননী মোরে ভালোবেসে আমাকে শয্যা পেতে দেয়, প্রতিদিন জননী মোরে আদর করে ঘুম পাড়ারে গান গাইয়ে আমাকে শয্যা শুয়ে দেয়। তাই তোমায় কি বলতে চাই জানো? কি গো? তুমি শুনবি? হ্যাঁ। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি।
সত্যি তুমি এত সুন্দর গান জানো? তুমি আমায় বিয়ে করবে? বিয়ে? সে কি গো? আচ্ছা বলো তো বিয়ে কি জিনিস? তুমি যখন আমায় এত ভালোবাসো, শোনো শোনো, তবে আমায় বিয়ে করো। বিয়ে? আচ্ছা বলো না তো বিয়ে কি জিনিস? বিয়ে কি কোনো গাছের ফল? জানো গো, এই পাঠশালা থেকে আসার সময় যেন আমি বড্ড ক্ষুধার্ত। যদি কোনো গাছের ফল হয়ে থাকে আমায় দাও না, আমি যে বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি। না কোনো গঙ্গার জল? এই কথা যদি গঙ্গার জল হয়ে থাকে তুমি আমাকে এক গ্লাস দাও, আমি যে বড় তা না বিপদ। মা, এই কথা তুমি বলো না, কেন আর কেউ শুনলে হাসবে। হাসবে? কেন জানো? কেন গো? তুমি এত বড় যুবক ছিলে, আর বিয়ে কি জিনিস তুমি জানো না? না তো। বিয়ে বলছো নাকি গাছের ফল, বিয়ে বলছো নাকি গঙ্গার জল। বিয়ে কোনো গাছের ফল নয়, বিয়ে কোনো গঙ্গার জল নয়। যদি সত্যি গাছের ফল গঙ্গার জল না হয়ে থাকে তাহলে বলো শোনা, বলো বিয়ে কি জিনিস তুমি আমাকে বুঝিয়ে বলো। বেশ বলছি, বলো। বিয়ে হচ্ছে এক নারী এবং পুরুষের মনের মিলন। কোন পুরুষ যখন কোনো নারীর সিঁদুর পরিয়ে দিয়ে তার গলে মালা পরিধান করে দিয়ে অগ্নি সাক্ষী করে তাকে বিয়ে করে, চিরজীবনের মতো তার অর্ধাঙ্গিনী হয়ে যায়। আজ তুমি সেইভাবে যদি আমায় বিয়ে করো, সারাটা জীবন আমি তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবো, যেমন করে তোমার মাতা পিতা রয়েছে। ও সত্যি জানো, আমি কখনো বিয়ের কথা শ্রবণ করিনি যে বিয়ে এমনই একটি মধুর সম্পর্ক। আচ্ছা বলো তো, যদি সত্যিকারই সেই হয়ে থাকে বিয়ে, তাহলে তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে? হ্যাঁ। আমি বিয়ের কথা বলেছি ঠিকই, কিন্তু আমি তো এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। কেন? কেন না? আমার তো মাতা পিতাকে রাজি করাতে হবে। এই শোনো, আচ্ছা বলো না, আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে আমাকে কি করতে হবে? শোনো, আমি আজকে যেন তোমার সেই বিয়ের কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তুমি হচ্ছে রাজপুত্র, হ্যাঁ। এমন কম বয়সী তোমার মাতা পিতা তোমার বিয়ে দেবে না, তাই তোমার মায়ের সাথে তোমায় সত্যই আবদ্ধ করতে হবে। সত্যি? এই মুহূর্তে তুমি গৃহে না ফিরে প্রবেশ করবে তোমার পিতা নির্মাণ করা ওই গোসা মন্দিরে। গোসা মন্দিরে? গোসা মন্দিরে প্রবেশ করার পর তোমার মা যখন লখায় লখায় বলে সেই গোসা মন্দিরে খুঁজে পাবে, তোমার মায়ের হাতে হাত রেখে বলবে, মা তুমি আমায় বিয়ে দাও, না বলে এই গোসা মন্দিরের বাইরে আমি কোনোদিন যাবো না। দেখবি তোমার মা তোমার কথা রাখবে। সত্যি বলছো? হ্যাঁ। শোনো শোনা, যদি সত্যি সত্যি তাই হয়ে থাকে, বিবাহ করার জন্য আমি তোমার কথা মতো সেই গোসা মন্দিরে প্রবেশ করব। গোসা মন্দিরে প্রবেশ করার পর আমার মাতা পিতাকে বলবো, ওগো মা, ওগো বাবা, তোমরা আমার বিবাহ দাও। আর যদি মানে বিবাহ না দেয়, তাহলে আমি কথা দিলাম, আমি শোনা প্রয়োজনে বসত এই গোসা মন্দিরে শুকিয়ে শুকিয়ে আমার প্রাণকে ত্যাগ করবো, তবু আমি যে গোসা মন্দির থেকে বেরিয়ে আমি প্রাসাদে যাবো না। তুমি প্রাণ ত্যাগ করো না, আমি যে তোমায় বিয়ে করার জন্য এই বৃক্ষের তলে আশায় বসে থাকবো, তুমি আসবে, কথা দাও। আমি কথা দিলাম, যে করে হোক না কেন পিতামাতাকে রাজি করি আমি আসবো, আর তোমার বিবাহ করে আমি নিয়ে যাবো সেই চম্পকের প্রাসাদে। আমি তাহলে আজ আসি, আসি কেমন? এসো। ও সোনা না যা না জানা যা রে, আমাকে ছেড়ে একা একা ফেরে, সোনা না জানা জানা যা রে, আমাকে ছেড়ে একা একা ফেরে, আমাকে ছেড়ে মনে আগুন জ্বালে। আমি তো আবার আসবো, আমি আবার আসবো, তুমি চিন্তা প্রথম যখন হয় দেখা দুজনা দুজনার সাথে, মনে হয়েছিল তখন আকাশ হতে সূর্য আসে। প্রথম যখন হয় দেখা দুজনা দুজনার সাথে, মনে হয়েছিল তখন আকাশ হতে সূর্য আসে।
ভালোবাসার বন্ধনে রেখেছিলি আমি ভেবে ভেবেছিলাম গো, তুমি যে হবে আমার, আমি যে হব তোমার, তুমি যে হবে আমার, আমি যে হব তোমার। সোনা না জানা জানা জানে আমাকে ছেড়ে একা একা ফেলে, আমাকে ছেড়ে মনে আগুন জ্বালে, আমাকে ছেড়ে মনে আগুন জ্বালে। তাই জানিস না, সত্যি আজকে যেন তোমার মতো নারী পেয়ে আমার জীবনখানা যেন বড় ধন্য হয়েছে গো। আজকে তোমাকে পাবার জন্য তোমার কথা মতো গোসা মন্দিরে আমি প্রবেশ করবো। সেই গোসা মন্দিরে প্রবেশ করার পর যদি পিতামাতা বিবাহ না দেয়, আমি কথা দিলাম। সে কি এ কি সোনা, সোনা না না না, কোথায় গেল? তবে কি সত্যি সত্যি আমাকে ফাঁকি দিয়ে চলে গেল? না না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে সোনাকে পাওয়ার জন্যেই সোনার কথা মতো আমি সেই গোসা মন্দিরে প্রবেশ করবো। গোসা মন্দিরে প্রবেশ করার পর আমি আমার পিতা মাতাকে বলবো, গো পিতা, আমার তোমরা বিবাহ দাও। সোনা এই বেলায় অবসান হয়ে আসলো, এখনো পর্যন্ত আমার এই সন্তান এই চম্পকের প্রাসাদে ফিরে আসলো না। আমি কোথায় যাব? কোথায় গেলে আমার এই সন্তানকে আমি খুঁজে পাবো? ওগো ঠাকুর, ওগো ভগবান, তুমি বলে যাও, এই জীবনে তুমি আমাকে আমি কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেবে? সারাটি জীবনে শুধু আমি কেঁদে গেলাম, সারাটি জীবনে শুধু আমি এই বুক ভরা ব্যথায় পেয়ে গেলাম। আমি আর জীবনে কোনোদিন সুখ পেলাম না। একমাত্র সন্তানই আমার। সকালে বেলায় তাকে আমি পাঠিয়েছিলাম ওই পাঠশালা, কিন্তু এই বেলায় অবসান হয়ে আসছে, এখনো পর্যন্ত আমার সন্তানের প্রাসাদে ফিরে আসলো না। আমি কোথায় যাব? কোথায় গেলে আমার সন্তানকে আমি খুঁজে পাবো? ওরে লাখা কোথায় গেলি রে? ওরে বাবিলা একেবারে
আজ কেন কান্না করছো রানীমা? আগে রানীমা, এই পূর্বের বেলা এই পশ্চিমী অস্তকে চলেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার এই সন্তান এই পাঠশালা থেকে প্রাসাদে ফিরে আসেনি বাবা। এ কি বলছেন রানীমা? পাঠশালা থেকে এখনো ফিরে আসেনি? রাজপ্রাসাদে নেই, ফুলবাগানে নেই? বেশ, আমি দেখে আসছি রানীমা, আপনি বিশ্রাম করুন, আমি দেখে আসছি। আমি ভাইকে লক্ষ্মীদেরকে নিয়ে আসছি আপনার। তুমি যেখানে পাও তুমি আমার পক্ষে ফিরে দাও বাবা। বেশ রানীমা, তাই হবে। ওই তো সিপাহী যেন বলতে বলতে চলে গেল। আমি কিছু করি, আমি অপেক্ষা করবো। দেখি এই সিপাহী তুমি সবাই ফিরে আসে, তুমি সবাই ফিরে আসে, তুমি সবাই ফিরে আসে। যেন এই সরকারের কথা মতো আমি এই গোসা মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু এখনো পর্যন্ত তোমার পিতামাতা আমায় খুঁজল। তবে অবশ্যই আমি যখন তোমাকে কথা দিয়েছি, জানো গো, তোমার কথা মতো আমি এই গোসা ঘরে প্রবেশ করেছি। যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতা বিয়ে দেবে বলে স্বীকৃতি না দেবে, আমি এই কিছুতেই গোসা মন্দির থেকে আমি বাইরে যাব না। তাই জানো যেন এই গোসা মন্দিরে প্রবেশ করে সবসময় যেন তোমার কথাই মনে পড়ে। আজকে সত্যি যদি তোমাকে এই হৃদয় চিরে আমি দেখাতে পারতাম, তাহলে তুমি বুঝতে পারতে আমি কতটা তোমাকে ভালোবাসি, আমি কতটা ভালোবাসি গো। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মনে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানো। আমি যেন কতটাই তোমাকে ভালোবেসেছি। আমি যদি এই হৃদয়খানা চিড়ে দেখাতে পারতাম, তুমি বুঝতে পারতে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি। এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সোনা তবে কি সোনাকে আমি কাছে পাবো? আমি তোমাকে আমার সোনাকে কাছে পাবো না। আমার যে কিছু ভালো লাগছে না সোনা।
আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সাজা, মধুময় হলো ফুল সাজা। এই রূপ দেখে যেন মরিতে পারি, তেমনে পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে সোনা, এ সোনা সোনা, আমি যে তোমায় এক মুহূর্ত থাকতে পারি না সোনা, এ সোনা, একবার তুমি কাছে এসো, জানি না আমি তোমাকে কখন পাবো। সোনা, জানি না তোমার কথা মতো এই গোসা মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু কই এখনো পর্যন্ত যে আমার পিতা মাতা আমার সন্তান করল না। জানো শোনা, জানো আমি যখন তোমাকে কথা দিয়েছি প্রয়োজন আমি এই গোসা মন্দিরে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব, তবুও যে আমি ওই চম্পকের প্রাসাদে যাবো না শোনা, আমি যাবো না। একটু নিমতলা জামতলা তেঁতুলতলা খুঁজে বেড়ালাম, কিন্তু লক্ষণাকে দেখা গেল না। দিদা ভাই লক্ষ্মীদেরকে দেখেছিস? তোরা দেখেছিস গে? কি ব্যাপার দেখা যায় না? ওগো শোনা, জানো শোনা, আমি যে তোমায় ভুলতে পারছি না শোনা, আমি যে তোমাকে কখনো ভুলে যেতে পারবো না। ব্যাপার তো খারাপ। রাজপ্রাসাদের রানীমা বাবু গোটাই খুঁজে বেড়াচ্ছি, দাস দাসী এই সোনা নিয়ে পাগল। সোনা সোনা বাবু, সোনা সোনা এখন কোথায় পাবো? হঠাৎ করে বাজারে তো কিনে পাবো না। সোনাটা পাবো কোথায় বিয়াই? সোনা সোনা, হ্যাঁ সোনা সাজতে হবে, তাইলে বন্ধুর মনে দরজা খুলবে। কিভাবে? হ্যালো হ্যালো, সে কি? তবে কি আমার সোনা আমার কাছে এসেছে? ওকে সোনা, তুমি আমার কাছে এসেছো? জানো সোনা, জানো এখনো পর্যন্ত যে আমার পিতা মাতা আসেনি, আমি কি করে তোমাকে বিবাহ করবো? মাকে ওই সোনার জন্য বিয়ে করবে আর আমাকে এইভাবে ট্যাবলা মুখা দেখলে বিয়ে করবে? মনের কথা বলবে, কিচ্ছু বলবে না, বুঝতে পারবে না। আমাকে সোনা সাজতে হবে। দাঁড়াও আসি গো, একটু দাঁড়াও আসি। তবে কি সত্যি সত্যি আমার বিলম্ব থেকে সোনা আমার কাছে এসেছে গোসা মন্দিরে? না না না, আমি আমি বুঝতে পেরেছি আমার সোনা আমাকে যেন অনেকে ভালোবাসে বলে ঠিক যেন সোনা চলে এসেছে এই গোসা মন্দিরে। তোমার ছাড়া আমি থাকতে পারি? তোমার জন্য দেখার জন্য মনটা আমার কেমন চই 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 করছে। সোনা, আগো তবে কি আমি এই গোসা মন্দিরের দরজা আগো সোনা সেজেছি। এদিক পিছন থেকে হাওয়া লাগছে, এদিকে ফাঁকা আর এদিকে ঢাকা। কিভাবে শাড়ি পরে? ব্যাপার কি? এইভাবে উড়ে গেলে আমি দেখতে পারবো কোন দিকে আছে।
ওই ভাদু আমার ছোট ছেলে শাড়ি পরতে জানে না, ভাদু আমার ছোট ছেলে শাড়ি পরতে জানে না। ভাদু দেখো ছায়া ছেড়ে গো, ভাদু দেখো ছায়া ছেড়ে গো, জানে না। কিন্না করে গে নানি বাপরে হাঁটবো কেমন করে, রেসাল হয়ে যাক হাঁটা। না এভাবে করে বন্ধুর কাছে যাওয়া যাবে না, বন্ধুর করে। ওই গো আমি তোমার জন্য এসেছি। তবে শোনা আমারও এসেছে। ও শোনা জানো, আমি যেন তোমার জন্য এই গোসা মন্দিরে বিনা অনাহারে রয়েছি। এসো, আমি দরজাখানা খুলে দিলাম। বেশ খুলে দাও। সে কি শোনা? ও শোনা, তুমি এইভাবে আমার কাছ থেকে কেন দূরে যাচ্ছ? জানো, এইভাবে করে গায়ে হাত দিও না। জানো শোনা জানো, আমি যে তোমার জন্য এই গোসা মন্দিরে ছটফট করছি। এসো না, এসে একটিবার তুমি আমার কাছে এসো। আগে ব্যাপার খারাপ, এভাবে করে গায়ে হাত দিও না। গায়ে হাত দিলে আমার গাটা সুট 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 সুট। জানো শোনা, তুমি না বলেছিলে শয়ন স্বপ্ন নিদ্রা এই জাগরণে সবসময় তুমি আমাকে ভালোবাসবে। তবে যদি সত্যিকারে আমাকে এই ভালোবেসে থাকো, তাহলে ওদের কেন দূরে যাচ্ছে? এসো না শোনা, এসো এসো। বলো, কিছু বলবে? তোমার জন্য তুমি না খেয়ে খেয়ে শুকিয়ে দিয়েছো মুখটা গো। এসো না শোনা, এসো একটুবার তুমি। ও শোনা একটুবার। সোনা নই আমি চাঁদি। নকরিদা, আজকে তুমি আমার সঙ্গে এই গোসা মন্দিরে এসে তুমি আমার সঙ্গে রসিকতা করছো। কি ব্যাপার? পাঠশালা থেকে সবাই বাড়ি ফিরেছে আর তুমি? আমি যাবো না বন্ধু, যাবো না। এসো এসো এসো। দাঁড়াও। মাকে ছোড়ার হুড়কি কত গে? আমি কেন যাবো না জানো? কেন কেন? জানো জানো তো না, প্রথম মাঝে জানো সোনা বলে একটি মেয়েকে দেখে আমি পাগল হয়ে গেছি। তাই তো এই গোসা মন্দিরে প্রবেশ করেছি। যতক্ষণ পর্যন্ত এই সোনাকে আমি কাছে না পাবো, হ্যাঁ, আমি কিছুতে এই গোসা মন্দির থেকে চম্পকের প্রাসাদে আমি প্রবেশ করবো না। তাই শোনো, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। যে পিতা মাতাকে বলবে যতক্ষণ পর্যন্ত সোনাকে আমি কাছে না পাবো, হ্যাঁ, সোনাকে আমি বিবাহ করতে না পাবো, আমি শুকিয়ে শুকিয়ে এই গোসা মন্দিরে মারা যাব, তবু আমি প্রাসাদে যাব না। এই দেখো, আমি পুনরায় গোসা মন্দিরের দরজাখানা বন্ধ। সোনা চাঁদি রূপা, না না না, এ কথাটা রানীমার কাছে গিয়ে বলতে হবে। রানীমা, ও রানীমা, আমি আর খুঁজে পেলাম না। ওগো ওগো চম্পকে বাসি, তোমরা বলে দাও আমার এই সন্তানকে আমি কোথায় গেলে আমি খুঁজে পাবো? তোমরা দেখেছো কি বলো, প্রাণের বাবে লখা কথা হারিয়ে গেল।
নকরি। তুমি আমার সন্তানকে খুঁজে পেয়েছো বাবা? পেয়েছি রানীমা, পেয়েছি। কোথায় রয়েছে আমার ওই দুলাল, কোথায় রয়েছে? ওই যে আমাদের গোসাঘর রয়েছে না, সেই গোসাঘরে রয়েছে। আমাদেরই ওই অভিমানে করে ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ রানীমা, কেন বাবা, কেন? আমি জানি না রানীমা, বারবার বলছি বেরিয়ে আয়, বেরিয়ে আসলো না রানীমা, শুধু কি বলছে সোনা সোনা সোনা। হ্যাঁ আমি যাবো, আসেন। আমি এই মুহূর্তে যাবো ওই মায়ের ঘরে, যেই করে হোক আমার সন্তানকে ওই অভিমানী ঘর থেকে আমি বের করে নিয়ে আসবো। বেশ, আসেন রানীমা, আসেন। এই তো রানীমা গোসাঘর, আপনি দেখুন, আমি আসি। সত্যি তো। এই গোসাঘরের দরজা বন্ধ। আমি ডাকিয়ে দেব, লক্ষা, ওরে দুলা, লক্ষাই, আমি এসেছি বাবা। কি মা, তোরে আমাকে মা এসেছে, একেবারে দরজা খুলে দে না। কিন্তু তুমি কেন এসেছো? আমি যে এই গোসা মন্দিরে রয়েছি, তুমি এসেছো কেন? লক্ষাই যে কে এমন তোকে কত কথা বলেছে আমাকে না জানিয়ে? কেন কেন এই গোসা মন্দিরে প্রবেশ করেছিস বাবা? শোনো মা, আমাকে কেউ কোনো কটু কথা বলেনি, আমাকে কেউ অন্যায় বচন বলেনি। তবে বলো, আমি এই গোসা মন্দিরে কেন প্রবেশ করেছি জানো মা? কেন বাবা, কেন? কিন্তু এইভাবে তো বলতে পারবো না। তবে তোমাদের কাছে আমার কিছু চাওয়া রয়েছে, এমন কি চাই? সেই চাওয়া তোমরা যদি পূর্ণ করো তাহলে এই গোসা ঘর থেকে বেরিয়ে যাবো সেই প্রাসাদের ভেতরে। লক্ষাই যে আমাদের অন্তিম কালে বাবা, এই প্রাসাদে যাহা কিছু রয়েছে সবই সত্য। এমন কি চাইবি মায়ের কাছে? মা, তাহলে কথা দাও, আজকে এই দিনে তোমার লখায় যা চাইবে তোমরা আমাকে দেবে তো? কেন দেব না বাবা? তবে এভাবে আমি বিশ্বাস করি না। এই দেখো, এই জানালা দিয়ে আমি হস্তখানা বাড়িয়ে দিলাম, তাই আজকে হস্তে হাত রেখে 30 অঙ্গীকার করে বলো মা, আমি যা চাইবো স্বেচ্ছায় তোমরা আমাকে প্রদান করবে। বলো। এই মায়ের কাছে আমার কি বস্তু চাইবে বাবা? তার জন্য হাতের উপরে হাত রেখে আমায় সত্য করতে হবে। আমি যে এইভাবে বলতে পারবো না মা, তোমরা কথা দিয়ে যদি সেই আমাকে না দাও, এ নাও, আমি যেন হস্তখানা বাড়িয়ে দিব। তোরই মনের আশা পূর্ণ করার জন্য আমি হাতের উপর হাত রেখে আমি সত্য তবে বলো মা, 1 শর্ত 2 শর্ত, শর্ত 3 মা। যাহা বলিবে বাবা, পালিব শতবার। মা, আমি অন্য কিছু চাই না। চম্পকের প্রাসাদের ধন রত্ন টাকা পয়সা ভেগ বাগান আমি কিছুই চাই না মা। তবে আমি যে শুধু বিয়ে করতে চাই। লক্ষাই! ওরে লক্ষাই! কথা বলতে পারলেই মায়ের কাছে, এই মায়ের কাছে আমার কথা বলতে পারলে লক্ষাই! শোনো, তুমি কথা দিয়েছো যাহা চাইব তুমি স্বেচ্ছায় প্রদান করবে। তবে যদি সত্যিকারে আমার চাওয়া পূর্ণ করো তবে আমি যাব, নইলে এই গোসা মন্দিরে আমি সুখে সুখে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব। তবুও যে আমি প্রাসাদে ফিরে যাব না মা, যাব না। এই বৃদ্ধা বয়সে মৌসুমের কালে কতটা আমি কষ্ট পেয়েছি, কতটা আমি যন্ত্রণা পেয়েছি। তবে সত্যকে পালন করতে যদি আমাকে ওই নরক দাবি হতে হয়,
তপস্বিতা, তবে আমি যে এই কথার জবাবে আমি দিতে পারবো না। আমি কথা দিলাম লক্ষাই, আমি যখন হাতের উপর হাত রেখে সত্য করেছি, যে কোনো প্রকারে হোক না কেন তোর পিতাকে বলে আমি রাজি করাবো। তুমি তাই করো মা। আমি পুনরায় গোসা মন্দিরে বসে রইলাম। আমি এই মধ্যে ছুটে যাব আমার স্বামীর কাছে। যে করে হোক না কেন আমার স্বামীকে আমি বলে রাজি করাবো। নইলে সংসারে মরে এই গোসা মন্দির থেকে বের হবে না। ডাকে ডাকে প্রাণে মারা যাবে, ডাকে ডাকে প্রাণে মারা যাবে আমার সংসার। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ কত আনন্দ এই চম্পক নগরী। আজ যেন লখাইকে পেয়ে সবাই আনন্দিত আলোকিত হয়েছে চম্পকী রাজপ্রাসাদ। তাই তো আমি সবই দুঃখ বেদনা ভুলে গিয়েছি। 6টি সন্তানের হারাবার বেদনা, বাণিজ্যের এই বেদনা সবই কিছু ভুলে গেছি। শুধু লক্ষিন্দরের মুখে পড়েছি। তাই তো আমি প্রতিজ্ঞা করেছিলাম, আজ লখাইকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলব। তাই তো আমি কাকুমণিকে নিয়ে পাঠিয়েছি পাঠশালায়। কিন্তু দেখছিলেন লখাই কি তবে কি ফিরে আসেনি। সোনেকা, আমি একটা কথা বলার জন্যই আমি এসেছি। কিন্তু সোনেকা, দেখি তোমার নয়নে জল, তবে কি এই রাজপ্রাসাদে কেউ কটু কথা বলেছে? কেন বা? আমাকে কেউ কোনো কটু কথা বলেছে? আমি জানি সোনেকা, জানি। আজ তোমার নয়ন জল কেন? হয়তো বুঝি ওই 6টি সন্তানের কথা মনে পড়েছে। তাই তোর মাতৃত্ব ওইখানে ডুকরে ডুকরে কাছে সন্তানে বিরহে। না গো না। তবে আজকের দিনে কি হয়েছে জানো? কি হয়েছে? সকালে বেলায় সন্তানকে আমি পাঠশালায় পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পাঠশালা থেকে যে সন্তানে এখনো পর্যন্ত প্রাসাদে ফিরে আসে। সোনেকা, লখাই ফিরে আসেনি? সিপাহী মনে সন্ধানে দিল সন্তান সন্তান এই গোসা মন্দিরে প্রবেশ করে। গোসা মন্দিরে? কিন্তু কেন কেন গোসা মন্দিরে প্রবেশ করেছিল লখাই? এই কথা যদি তোমার সম্মুখে আমি প্রকাশ করি, হয়তো তোমার এই কথা বিশ্বাস হবে না। সোনেকা, আমি গিয়েছিলাম ওই অভিমান ঘরে। গিয়েছিলে তুমি? সন্তান কি বলে জানো? কি বলে লখাই? মাগো, যদি আমার বিয়ে দাও তবে আমি এই গোসা মন্দির থেকে বের হব। সোনেকা, নচে যাবে ডাকে ডাকে। সোনেকা, স্তব্ধ হও সোনেকা তুমি। ভাবতে অবাক লাগে আমার। তুমি না তারই মা, মা হয়ে আজি লখাইয়ের মস্তকে কলঙ্ক চাপাতে পারো? তুমি কি ভুলে গেছো সোনেকা? এখনো যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে কি করে বিয়ের কথা বলতে পারে? বিশ্বাস করি না আমি সোনেকা। তুমি যদি আমার কথা না বিশ্বাস করো, হ্যাঁ, তুমি এসো আমার পিছু পিছু এসো। ওই মানে ঘরে গিয়ে সন্তানের সঙ্গে আমি কথা বলবো। বেশ সোনেকা, আড়াল থেকে তার কথা তুমি বেশ তাই যেতে হয় সোনেকা। চলো আমি তোমার পিছু পিছু যাবো ওই গোসা মন্দিরে। মা, আমি এসেছি বাবা। তুমি এসেছো? তবে ভালো, পিতা কি বলেছে? পিতা কি আমার বিবাহ দেবে? মা বলো, পিতা কি বলেছে আমার বিবাহ দেবে? হ্যাঁ লক্ষণ, বের হয় বাবা, তোর বিয়ে দেবে। লখাই, কি লখাই, তুই পিতার সম্মুখে বলতে পারলি এর কথা? ওরে ওরে আমারই খোকা, তোকে নিয়ে কত গল্প করেছিলাম, কত আশা করেছিলাম।
আজ যেন তোর মুখমণ্ডল হইতে বিবাহের কথা শোনার পরে যেন যেন মনে হয় সবই আশা আমার ব্যর্থ হয়ে যাবে লখাই। সেটা না বলো, তাকে তুমি আমার লাগবে। সনেকা, ও তো নিজেই জানে না বিয়ে কি জিনিস। যদি তাই হয় যাও তুমি লখাইকে নিয়ে যাও আর কাকুমণিকে পাঠিয়ে দাও আমার কাছ থেকে, আমার কাছে। আমি যেই করে হোক লখাইয়ের মুখ থেকে বিয়ের কথা চিরতরে আমি ভুলে যাবো। তাই করো গো। চলো বাবা, প্রাসাদে চলো। যেন বারে বারে লখাই যেন বিয়ের জন্য মান হয়ে পড়ে তার কন্যাকে পৌঁছে দিয়েছে বিয়ের কথা। বুঝেছি আমি ওই পাতালে বসে লঘুজাদিকানি লখাইয়ের কন্যা বিয়ের কথা পৌঁছে দিয়ে এই জাতিকে যাদের উঁচু মাথা নিচু করতে চাই। ওরে ওই লঘুজাদিকানি তোরা স্বামী সফল হতে দেব না। কাকুমণির কাছে আমি উপযুক্ত যুক্তি নিয়ে লখাইয়ের মুখ থেকে আমি চিরতরে বিয়ের কথা দেব ভুলে। কাকুমণি, বাবা চান কি হয়েছে আজকে আনন্দর এইভাবে উত্তেজনা হয়ে কেন পড়েছ? কাকুমণি, আজ আমি এত উত্তেজনা কেন হয়েছি? আপনাকে দিয়ে আমি পাঠিয়েছিলাম লক্ষ্মীধরকে ওই পাঠশালায় ভর্তি করাবার জন্য। হ্যাঁ, কিন্তু ভর্তি করেছেন আপনি ঠিক, কিন্তু লখাই এই পবিত্র রাজপ্রাসাদে না এসে কোথায় প্রবেশ করেছিলেন জানেন? কোথায় প্রবেশ? রয়েছে আমাদের গোসাই মন্দির, সেই মন্দিরে প্রবেশ করেছিল লক্ষ্মীধর। তাই তো তার মায়ের সঙ্গে হস্তবারে তিনি সত্য অঙ্গীকার করে বারবার যেন বলে, ও গো মা, ও গো পিতা, তোমরা আমায় বিবাহ দাও। কি বলো চাঁদ? সবে মাত্র স্কুলে ভর্তি করলাম, এর মধ্যেই বিয়ে কথা বলে সে পাগল হয়ে উঠেছে। কিন্তু কাকুমণি, আমি যে এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি, সেই হারাবারই বেদনা রয়েছে অন্তরে, তবু শুধু লখাইয়ের মুখ মানে চেয়ে সবে গিয়েছিলাম বলে। কিন্তু আজ এই বিবাহের কথা শুনবার পর চেনে মনে হয় আমার আশা পূর্ণ হবে না। বাবা চাঁদ এক এক করে 6টি দাদু ভাই ছেড়ে চলে গেল। এই লক্ষিন্দর দাদু ভাইকে পেয়ে এই সারা চম্পলা আনন্দে খালি থই থই করে উঠেছিল। আমরা ভেবেছিলাম যাকে আর চম্পলার অধীশ্বরের একমাত্র বংশের প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, সে হবে ভবিষ্যতে এই পবিত্র রাজসিংহাসনের অধীশ্বর। আপনি ঠিকই বলেছেন, কিন্তু কাকুমণি সে বিয়ে বলে অনুমাদ হয়ে গেছে। তাই বলি কি হয়েছে বাবা? এতে এই সামান্য কথা নিয়ে ভেঙে পড়লে হবে বাবা? কি বলছেন কাকুমণি? এটি ছেলে মানুষ ছেলে মেয়েদের সাথে স্কুলে গেছে, হ্যাঁ। হয়তো কেউ কিছু বলেছে, হ্যাঁ। এই বিয়ে করা বলে সে পাগল হয়ে না গেছে। না 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 কাকুমণি, তা নয়। যদি কেউ কিছু বলতো তাহলে তার মায়ের সঙ্গে হস্ত বাড়িয়ে তিনি সত্য অঙ্গীকার করতো না। চাঁদ, আজ সনেকা যেন অঙ্গীকার করে আজ বারে বারে আমাকে বলে, আমি সনেকাকে চিৎকার করে বলি লখাই হেন মানে বলতে পারে না, তাই তো আমি নিজ কর্ণে সমানে করেছি লখাই যেন বিয়ের জন্য অনুবাদ হয়ে পড়েছে। তাই কাকুমণি, আমি চাই লক্ষ্মীধরের মুখ থেকে বিয়ের কথা চিরতরে ভুলে দিতে। বাবা চাঁদ, আমি তোমার পিতার আঙ্গল থেকে এই চম্পকনগরে মন্ত্রীতে আছি। আমার বুদ্ধিতে সারা চম্পলা পরিচালনা হয়। এই উপায় থেকে বাঁচার পথ আছে বাবা? আছে? হ্যাঁ, তবে বলুন। কিন্তু তোমার লক্ষখানেক টাকা খরচ হতে পারে। লক্ষ কেন? আমি শত শত লক্ষ টাকা খরচ করতে পারি, তথাপি আমি দেব না লক্ষ্মীধরকে দিয়ে। আমি ভোলাতে চাই তার মুখ থেকে বিয়ের কথা। শুনে রেখো বাবা চাঁদ,
ওই 1 লক্ষ টাকা নিয়ে ছুটে যাব আমরা ওই শিকলার বাজারে। তার খেলার বস্তু স্বর্ণ বাটুল, স্বর্ণ বাজার গরুর বাটুল এনে দেব। যেমনই তার হস্তে দেব, সে বিয়ে কথা বলে বিস্মরণ হয়ে যাবে। ছেলে মানুষ তো, খেলার বস্তু পেলে বিয়ে কথাটা বিস্মরণ অবশ্যই। হ্যাঁ বাবা, হ্যাঁ বলেছে কাকুমণি, যদি আমরা খেলার বস্তু হস্তে তুলে দেই, সেই খেলাধুলায় মগ্ন হয়ে বিয়ের কথা যাবে চিরতরে ভুলে। তবে বিলম্ব নয় কাকুমণি, এই মুহূর্তে বাজারে ছুটে যাবেন। বাজার হইতে স্বর্ণ পায়রা স্বর্ণ বাটুল খরিদ করে এনে লখাইয়ের হস্তে তুলে দেবেন। সেই লখাই তারই বন্ধুদের সঙ্গে খেলাধুলা মগ্ন হয়ে বিয়ের কথা যাবে চিরতরে ভুলে। অবশ্যই ভুলবে সে। বেশ, তাহলে আর বিলম্ব করবো না। এই মুহূর্তে কাশিয়ার বাবুর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে ছুটে যাব শিকলার বাজার। কিন্তু কাকুমণি, আপনি যান ছুটে। আমি যে প্রতিজ্ঞা করেছি ওই পাতালবাসীর সঙ্গে দীর্ঘদিনের বাদী সংবাদ রেখেছি, যতদিন এই ধরার ধামে বেঁচে থাকবো ওই পাতালবাসীর পুষ্পজল নয়, পুষ্পজলের বিনিময়ে শস্য প্রদান। মনে করে আমার আচিল লখায়ের কর্ণে পৌঁছে দিয়েছে ওই লঘু জাতিকারী। তাই ওই লঘু জাতিকারী যে আশা করেছে সম্পূর্ণ ব্যর্থ করে দেব। লখায়ের মুখ থেকে বিয়ের কথা ভুলে যাব। উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, মানুষের মতো মানুষ করে তুলব। আর অবশেষে এই পবিত্র রাজপ্রাসাদ স্বর্ণ মুকুট রাজ মুকুট মস্তকে তুলে দিয়ে আমরা ছেলে আর পুত্রে সাজিব মনসা চিত্তে। তাই হবে বাবা।